আগের পর্বে তোমাদের সঙ্গে শেয়ার করেছি কলকাতা থেকে কিভাবে বাঁকুড়া বিষ্ণুপুরে আসে, আর এই পর্বে তোমাদের সঙ্গে শেয়ার করব বিষ্ণুপুর এসে তোমরা কোথায় কোথায় ঘুরবে এবং কত টাকা খরচা পড়বে। আর এখান থেকে আমরা যাব এখন বাইরের দিকে। মনে হচ্ছে এখানেই আমরা টোটো পেয়ে যাবো, যেহেতু ফার্স্ট টাইম আসলাম, সব কিছু জানি না, তাই একটুখানি জিজ্ঞাসা করে নিতে হবে আগে। কিছুই অজানা না, যেতে যেতে সব কিছুই জানা যায়। তো যাওয়া যাক এখন। এই যে এখানে টোটো দাঁড়িয়ে আছে, দেখা যাক এখন কথা বলে। এদিকে এই যে প্ল্যাটফর্মের বাইরে থেকে বেরিয়েই কিন্তু তোমরা এখানে অনেক টোটো পেয়ে যাবে, এই যে দাঁড়িয়ে আছে। আর আমরা আজকে ঘুরবো এই দাদার সাথে। দাদার ফোন নাম্বারটা একটু বলে দাও। 9733796626, আরেকটা ফোন নাম্বার 8637868117, দুবাই বিষ্ণুপুর। হ্যাঁ, আপনাদের ভাড়াটা কেমন কি আছে একটু বলে দিন। আমাদের এখানে 200 টাকা ঘন্টা হিসাবে নেওয়া হয়, সমস্ত মন্দির সব কিছু ঘুরিয়ে দেওয়া হয়। এবং যদি কেউ ফোন করে রিজার্ভ ভাড়াও কাটা হয়, কোনো অসুবিধা নাই। আমাদের এখানে অনেকগুলি টোটো আছে, তার সাথে কোনো ভাড়া এলে কোনো অসুবিধা হয় না। তো যারা আসবে ভাবছো এবং গাড়ির কথা ভাবছো, তারা কিন্তু এখানে আসতে পারো। আর ফোন নাম্বার তো দেওয়া হয়েই গেল, তোমরা এই দাদার সঙ্গে অবশ্যই কন্ট্যাক্ট করে নিতে পারো। বেশি জন যদি গ্রুপের লোক হয়, তাদের অনেক চেনা জানা লোক এখানে আছে, তাদের সঙ্গেও কিন্তু তোমরা ঘুরে নিতে পারো। এখানে রেটটা একই বলে, ঘন্টায় 200 টাকা। তুমি যতক্ষণ ঘুরবে, তুমি 2 ঘন্টাও ঘুরতে পারো, 3 ঘন্টাও ঘুরতে পারো, সেটা তোমার ব্যাপার। তো আমরা যেহেতু আজকে আবার ব্যাক করবো, তাই জন্য আমরা কিন্তু বেশি সময় নষ্ট না করে এখনই উঠে যাব। তো চলো যাওয়া যাক। তো আমরা কিন্তু ফার্স্ট চলে এসেছি এই যে রাজমঞ্চ। আর রাজমঞ্চের বাইরেই দেখো, এই যে এইখানে আমাদের টোটো দাঁড়িয়েছে। আর এইখানেই দেখো, এখানে অনেক মাটির জিনিস আছে, যেগুলো আমাদের বাঁকুড়া জেলায় খুব বিখ্যাত পোড়ামাটির জিনিস। তো চাইলে তোমরা এরকম এখান থেকে কিছু কিনে কেটে কিন্তু নিতেই পারো, খুব সুন্দর কিন্তু জিনিস। তো আগে আমরা ভিতরটা ঘুরে দেখি, তারপরে যদি কিছু পছন্দ হয় অবশ্যই একটা কিছু তো নিয়ে যাবো। আর কি নিচ্ছি সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর এই যে হলো গেট, এখান থেকে কিন্তু টিকিট করিয়ে নিতে হবে। অনলাইন করবো, তাই কিন্তু এই যে গেটের বাইরেই কিন্তু এমনি স্ক্যানার দেওয়া আছে, এইটাই স্ক্যান করে কিন্তু আমরা অনলাইন পেমেন্ট করবো, তারপরে কিন্তু আমরা ঢুকবো ভিতরে। হয়নি? তো আমাদের কিন্তু টিকিট করা হয়ে গেছে, টিকিট দেখিয়ে কিন্তু আমরা এন্ট্রি নিয়ে নিয়েছি ভিতরে। কত সুন্দর দেখো সাজানো। আর এদিকে আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ উঠছে। আর এদিকে দেখো ফুল দিয়ে কত সুন্দর করে সাজানো, চারিদিকের পরিবেশটা যেন অসাধারণ একটা সৌন্দর্য। আর এইখানে দেখো এই ধরনের গাইড আছে, এই গাইডটাও ওই 300-350 টাকা করে নেয়, তোমাদের মন্দির সম্পর্কে বুঝিয়ে দেয়। আরও যে কটা স্পট আছে সবগুলোই তোমাদেরকে বুঝিয়ে বলবে। তো আমরা নিইনি, আমার মনে হয় ওটা এক্সট্রা খরচা। আমরা এখন যাব নিজেরাই পুরোটা ঘুরে দেখব। তো চলো এখন যাক, ওঠাও। এই দেখো, আর এইখানে যে এই ওপরের এই যে এইটা আছে, ওইটার জন্যে কিন্তু পুরো জায়গাটা আটকে রয়েছে। ওইটা যদি কিন্তু খুলে ফেলা হয়, তাহলে কিন্তু পুরোটাই পড়ে যাবে। এইরকম একটা ব্যাপার আছে এখানে, যেটা আমি সবার মুখে শুনেছি, বাট কতটা সত্যি জানি না। এটাই সত্যি। আর এখানে কাজগুলো দেখো, আর আমাদের টিকিটের মূল্য পড়েছিল কিন্তু 20 টাকা। এই 20 টাকা দিয়ে একটা টিকিট করলেই কিন্তু আমরা 5টি স্পট
ঘুরতে পারবো, আর কোনো জায়গাতে কিন্তু আমাদের কোনো টিকিট লাগবে না। এই রাসমঞ্চটি প্রায় 400 বছরেরও বেশি পুরনো। এটি তৈরি করেছিলেন মল্ল রাজা বীরহাম্বীর। আগে রাস উৎসবের সময় বিষ্ণুপুরের বিভিন্ন মন্দিরে রাধাকৃষ্ণের মূর্তি এখানে এনে রাখা হতো, যাতে সবাই একসাথে দর্শন করতে পারে। আপনারা দেখতেই পাচ্ছেন পুরো স্থাপনাটি ইট দিয়ে তৈরি এবং চারিদিকে অসংখ্য খিলান রয়েছে, যা এটিকে খুবই সুন্দর ও আলাদা করে তুলেছে। এই স্থাপনার আরেকটা বিশেষ ব্যাপার হলো এর ছাদ। উপরের অংশটা ধাপে ধাপে পিরামিডের মতো তৈরি, যা বাংলার মন্দির স্থাপত্যে খুবই ইউনিক। রাসমঞ্চ থেকে আমরা কিন্তু এখন বেরিয়ে গেলাম মদন মোহনের উদ্দেশ্যে। এই দাদা কিন্তু আমাদেরকে বলে বলে দিচ্ছে, যেহেতু দাদা নিয়ে যাচ্ছে তাই দাদাই ভালো বলতে পারবে যে এরপরে আমরা নেক্সট কোথায় যাচ্ছি। আমরা এখন যাচ্ছি মদন মোহনের উদ্দেশ্যে। এখন চলে এসেছি মদন মোহন মন্দিরে, আর এখানে দেখো কিন্তু অনেক দোকান আছে। ওখানে ছিল 2-3টে দোকান, আর এই দেখো এইখানে দেখো পুরো ভর্তি দোকান পোড়া মাটির জিনিস। এখানে কেন বিখ্যাত পোড়া মাটির জিনিস, কাপ, থালা এবং অনেক মূর্তি, ঘর সাজানোর শোপিস, অনেক কিছু আছে, তোমরা চাইলে নিয়ে যেতে পারো। তো চলো আমরা এখন এই যে গেট, আর এইখান থেকে আমরা এখন ভিতরের দিকে ঢুকবো। এইটা হলো এন্ট্রি গেট, আর এইখানে আছে মদন মোহন ল্যাটেরাইট পাথরে নির্মিত বৃহৎ ভিত্তিবেদির উপরে প্রতিষ্ঠিত। এখানে কিছু তথ্য দেওয়া আছে, আমি ভিডিও বন্দি করে নিলাম, যাদের ইচ্ছা হবে দেখে নিতে পারো। আর এই হচ্ছে পুরো মন্দিরটা, সব কিছুই এরকমভাবেই করা, এখানে খুবই সুন্দর। আর এখানের কারুকার্য দেখো, জাস্ট অসাধারণ কারুকার্য কিন্তু এখানে, মানে কত সুন্দর কারুকার্য দেখো। এগুলোই কিন্তু বাঁকুড়া জেলার বিষ্ণুপুরে বিখ্যাত কিছু জিনিস। এই যে এখান থেকে আমরা এখন উপরে উঠবো। এখান থেকে কিন্তু আমরা উঠে গেলাম এই যে ভিতরের দিকে। চলো ভিতরের দিকে তোমাদেরকে দেখায়। এরকম আছে একটা ছোট্ট গেট, এখান থেকে এখন ঢুকবো। এখানে কাজ দেখো, এত সুন্দর কাজ কি বলবো। এই যে কাজ দেখো, কত সুন্দর কাজ করা এখানে। আর এসেই কিন্তু এখানে আছে আমাদের একটা রাধাকৃষ্ণ মূর্তি। ওপারে একটা গেট, আর এপারেও ঠিক সেরকমই একটা ছোট্ট গেট করা। দেখো ছোট ছোট গেটগুলো কি ভালো লাগছে না দেখতে, সুন্দর একটা ঐতিহ্যের ব্যাপার আছে। এখানে কিচ্ছুই নেই তো। এই মন্দিরটি 1994 সালে মল্ল রাজা দুর্জন সিংহ দেব নির্মাণ করেছিলেন। পুরো মন্দিরে অসাধারণ টেরাকোটা কাজ রয়েছে, যেখানে রামমোহন ও মহাভারতের অনেক দৃশ্য দেখা যায়। বিষ্ণুপুরে এলে এই ঐতিহাসিক মন্দিরটি অবশ্যই দেখা উচিত। আপনারা একটু ভালো করে দেখলে বুঝতে পারবেন, এই মন্দিরের দেওয়ালে ছোট ছোট টেরাকোটা ছবির মাধ্যমে অনেক গল্প ফুটিয়ে তোলা হয়েছে। এখানে রামায়ণ, মহাভারত এবং কৃষ্ণের জীবনের
বিভিন্ন দৃশ্য দেখা যায়। বিষ্ণুপুর ছিল মল্ল রাজাদের রাজধানী এবং এই মন্দির ছিল তাদের অন্যতম প্রধান পূজার স্থান। এখন নিয়ে নিলাম এখান থেকে এরকম দুটো কাপ, আর এখানে কিন্তু অনেক জিনিস আছে। এই যে এখানে আছে এরকম কানের দুল, হার, এরকম শঙ্খ, এদিকে আছে প্রদীপ, তো অনেক কিছু কিন্তু ঘর সাজানোরও জিনিস আছে এখানে, তোমরা চাইলে এরকম নিয়ে নিতে পারো। আর আমরা কিন্তু এরকম দুটো কাপ নিয়েছি গ্লাস মাটি, কারণ চা খেতে খুব ভালোবাসি, চা ছাড়া চলে না এরকম একটা ব্যাপার, তার জন্য চা খাওয়ার জিনিসটা নিয়েছি। তো চলো নেক্সট এবার কোথায় যাই দেখি, কোথায় নিয়ে যায় দাদা আমাদেরকে। আমরা এখন মদনমোহনের এখান থেকে বেরিয়ে গেছি আর এখন আমরা যাচ্ছি শ্যামরায়ের উদ্দেশ্যে। যাওয়া যাক ওখানে কি আছে। আর এখানে আসলে কিন্তু অবশ্যই এখানে পোড়ামাটির জিনিসগুলো অসাধারণ সুন্দর, আমরা কিছু জিনিস পারচেস করেছি। তো তোমরা যদি আসো আমি বলবো স্মৃতি হিসেবে নিয়ে যাওয়াটা বেটার। তো আমরাও নিয়েছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আমি কি নিয়েছি। তো আমরা এখন চলে এসেছি শ্যামরায়, আর এই যে হলো শ্যামরায়ের ভিতরটা, এই এন্ট্রি গেট হলো এইটা, এখান থেকেই আমরা এখন ভিতরের দিকে প্রবেশ করবো। আর এখানে প্রত্যেকটা জায়গায় যেখানেই যাবে সেখানেই কিন্তু এরকম সুন্দর মাটির জিনিস আছে, তোমরা চাইলে কিন্তু এখান থেকে পারচেস করতে পারবে। মানে আমি তো নিয়েছি 2-3 রকমের, আরও মনে হচ্ছে আরও কিছু নিলে বেশি ভালো লাগবে। চলো এইখান থেকেই কিন্তু আমরা এখন ভিতরের দিকে এন্ট্রি করি। আর ওপর থেকে জাস্ট মন্দিরের কাজটা দ্বারা অসাধারণ কাজ মন্দিরটা। টিকিট লাগবে? আর এখানে শ্যামরায়ের উদ্দেশ্যে কিছু লেখা আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। এই যে শ্যামরায় মন্দির, আর এই যে এই মন্দিরটি 1643 সালে মল্ল রাজা রঘুনাথ সিংহ তৈরি করেছিলেন। মন্দিরটির উপরে 5টি চূড়া রয়েছে, তাই এটিকে পঞ্চরত্ন শৈলীর মন্দির বলা হয়। পুরো মন্দিরে অসাধারণ টেরাকোটার কাজ রয়েছে, যেখানে কৃষ্ণের রাসলীলা ও রামায়ণের অনেক দৃশ্য দেখা যায়। এই মন্দিরে ভগবান শ্যামরায় শ্রীকৃষ্ণের একটি রূপ পূজিত হন, তাই এর নাম শ্যামরায় মন্দির। শ্যামরায় মন্দির শুধু একটি ধর্মীয় স্থান নয়, এটি মল্ল রাজাদের সময়কার শিল্প, স্থাপত্য আর ইতিহাসের এক অসাধারণ নিদর্শন। মন্দিরের চারপাশে দেওয়ালে এত সূক্ষ্ম টেরাকোটা কাজ আছে যে অনেক ইতিহাসবিদ এটিকে বিষ্ণুপুরের সবচেয়ে সুন্দর মন্দিরগুলোরটি বলে মনে করেন। আমরা এখন শ্যামরাই থেকে বেরিয়ে গেছি আর এখন যাচ্ছি আমরা স্টোন গেট মানে পাথর দরজা। যাওয়া যাক, জায়গাগুলো কিন্তু সবগুলো। এই যে এটাই কিন্তু হলো বিষ্ণুপুরের স্টোন গেট যেটা বলা হয়। তো চলো এখন যাই আমরা ভিতরের দিকে। এখান থেকে এই যে এরকম প্রহরী সেনারা সব আলো দেওয়ার জন্য এই যে প্রহরীরা থাকতো, এইগুলো ওঠাও যাবে, উঠবো না, নিচ থেকেই দেখে নি। আরেকটা গেট আছে বাইরে ছোট ছিল, আর ওই যে ওইখানেও আছে আরেকটা গেট, ওটা ছোট গেট আর এইটা হলো বড় গেট। রাজপ্রাসাদের পরে আছে, হ্যাঁ ওই তো সামনে দেখলাম তো, ওইটা তো। আর আমাদের
পরবর্তী জায়গা হলো মহারাজা বীরহাম্বীর উদ্যান। তো এটা কিন্তু একদম এই গেটের সামনেই আছে, এই যে একদম কাছাকাছি এগুলো। চলো, আর এই যে মহারাজা বীরহাম্বীর উদ্যান। চলো যা যাক ভিতরের দিকে। এখানে সুন্দর করে এরকম বসার জায়গা করা আছে। তোমরা ফ্যামিলির সঙ্গে আসলে কিছুটা সময় কিন্তু এখানে কাটিয়ে নিতে পারো। বাচ্চাদের জন্য কিন্তু খুবই ভালো জায়গা। ওইদিকে দেখো দোলনা আছে, স্লিপ আছে, যেগুলো আমরা ছোটবেলায় অনেক চড়তাম, এখন আর চড়া হয় না। তবুও ঘুরতে গেলে আমরাও ট্রাই করি এইসব কিছু, একটু দুষ্টু মিষ্টি খেলাধুলা। এই যে বীরহাম্বীর উদ্যান। বিষ্ণুপুরের খুব সুন্দর একটি জায়গা মহারাজা বীরহাম্বীর উদ্যানে। এই উদ্যানটির নামকরণ করা হয়েছে মল্লভূমের বিখ্যাত রাজা বীরহাম্বীরের নামে। তিনি ছিলেন বিষ্ণুপুরের ইতিহাসে অন্যতম শক্তিশালী এবং প্রভাবশালী রাজা। এই পার্কে ঢুকলেই চারিপাশে গাছপালা, সুন্দর বসার জায়গা আর শান্ত পরিবেশ চোখে পড়ে। স্থানীয় মানুষদের জন্য এটি একটি প্রিয় ঘুরতে আসার জায়গা। বিকেলের সময় অনেক পরিবার, বাচ্চারা আর পর্যটকরা এখানে সময় কাটাতে আসে। আর এখন কিন্তু অফ সিজনে এসছি বলে এখন পুরো ফাঁকা। এটা ডিসেম্বর জানুয়ারিতে আসলে কিন্তু ওকেশন পারপাস আসলে কিন্তু বেশ ভালো লোক থাকে এখানে। এই যে এইখানে আছে দেখো কুয়োটা কত ডিপ, দেখো জল কিন্তু এখনো নিচে আছে। আর এদিকে কলের ব্যবস্থা করা আছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন চারিদিক। এই ঘুরছো, কিছু বলো না। চলো, এখানে তেমন দেখার মতো কিছু নেই, সব ভেঙে গেছে, এখানে দেখার মতো কিছুই নেই। দেখি সামনের দিকে কি আছে। পরে আমরা এর পাশেই, একদমই পাশে আমরা চলে আসলাম মৃন্ময়ী মন্দিরে। চলো ভিতরের দিকে ঘুরে দেখা যাক। ওই মন্দিরের ভিতরে এইখানে কিন্তু আবার মাটির গাছ না, এখানের গাছগুলো দেখো অন্যরকম, খুবই সুন্দর গাছগুলি। মৃন্ময়ী মা। রাধেশ্যাম। তো এই যে এই মন্দিরের ঠিক অপোজিটেই আছে রাধেশ্যাম মন্দির। চলো যা যাক ভিতরের দিকে। এখানে আর এখানে দেখো মন্দির সম্পর্কে তথ্য দেওয়া আছে, তোমরা চাইলেই পড়ে নিতে পারো। এই মন্দিরটি মল্লভূমের রাজাদের সময় নির্মিত হয়েছিল এবং এটি বিষ্ণুপুরের গুরুত্বপূর্ণ প্রাচীন মন্দিরগুলির মধ্যে একটি। মন্দিরটি মূলত ভগবান শিবকে উৎসর্গ করা হয়েছে এবং এখানে শিবলিঙ্গের পূজা করা হয়। রাধেশ্যাম মন্দিরের স্থাপত্য শৈলী খুবই সুন্দর, কিন্তু কাজগুলো খুবই সুন্দর। আর এখানে সমস্যা কি বলতো, এখানে ভয়েস ওভারে ভিডিও করতে দেয় না। আর এটা কিন্তু ভোগ কক্ষ, দেখো ভোগ কক্ষটা হলো এইটা, খুব সুন্দর কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন সব জিনিস। এটি এক রত্ন শৈলীতে তৈরি, অর্থাৎ মন্দিরের ছাদের ওপর একটি বড় চূড়া রয়েছে। মন্দিরের গায়ে পোড়ামাটির কাজ বা টেরাকোটা কারুকাজও দেখা যায়, যা বিষ্ণুপুরের ঐতিহ্যের একটি বড় অংশ। এইদিকে আছে তুলসী মঞ্চ। তুলসী মঞ্চটার কাজটা দেখো, টেরাকোটা কত সুন্দর লাগছে তুলসী মঞ্চটা। আর কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নভাবে কিন্তু পুরো রাখা, মানে একটুও পাতা টাতা কিছুই কিন্তু পড়েনি। আর এখানে আছে দেখো আমাদের জগন্নাথ দেব। পুরো বিষ্ণুপুরের ম্যাপটা এখানে দেওয়া আছে, কোথায় কি আছে কোন দিকে, যাতে বুঝতে সুবিধা হয়। চল, এখন আমরা চলে এসেছি জোর বাংলোর সামনে। তো এখানে কিন্তু যেখানেই যাবে এরকম সুন্দর কিন্তু পোড়ামাটির কাজের জিনিস আছে। তো এখানে কিন্তু দুটো মন্দির আছে একসঙ্গে, যার জন্য বলা হয়
জোর বাংলো। তো চলো ভিতরের দিকে যাই। এই দেখো, এইখান থেকে দেখো দুটো মন্দির একসাথে আছে, তাই জন্য এটাকে বলা হয় জোর বাংলো। তো চলো এখন ভিতরের দিকে যাই। এই মন্দিরটি 1655 খ্রিস্টাব্দে মল্ল রাজা নির্মাণ করেন। জোর বাংলো নামটি এসেছে মন্দিরের বিশেষ স্থাপত্য থেকে। এখানে দুটি বাংলা ঘরের মতো কাঠামো পাশাপাশি জোড়া লাগানো হয়েছে, তাই একে জোর বাংলো বলা হয়। এই মন্দিরটি ভগবান কৃষ্ণকে উৎসর্গ করা হয়েছে। এটি বিষ্ণুপুরের অন্যতম সুন্দর টেরাকোটা মন্দির। মন্দিরের গায়ে পোড়ামাটির অসাধারণ কারুকার্য দেখা যায়। হলো সারদামণি ঘাট, যেটা লাল বাঁধ নামে পরিচিত কিছুটা। ওইদিকে দেখো বাঁধগুলো সব লাল মাটির, আর ওইদিকে আছে কিন্তু দেখো পুরো লাল মাটি, এপারে লাল ওপারেও লাল, মানে মাটিগুলো দেখতে কিন্তু দারুণ লাগছে। আর এখানে তোমরা চাইলে বোটিং করে নিতে পারো, পার হেড 30 টাকা করে নিচ্ছে। ওখানে বোট লাগানো, তাই দেখলাম। এই যে এখানে আছে এরকম বোটিংয়ের ব্যবস্থা আছে। এই যে এখানে এরকম বোটগুলো দাঁড়িয়ে আছে, এখানে এরকম বোর্ডিং এর ব্যবস্থা আছে। এই যে 30 টাকা করে, এখানে পার হেড 30 টাকা করে নেবে। তোমরা চাইলে এখানে এরকম সুন্দর কিছুটা সময় কিন্তু কাটাতে পারো। আমাদের হাতে বেশি সময় নেই বলে আমরা কিন্তু আর বোটিং করলাম না, আমরা যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশনে, ডোলমাদল কামান। এই কামানের বিষয়ে কিছু তথ্য এখানে দেওয়া হলো, তোমরা চাইলে দেখে নিতে পারো। সেই কিন্তু আছে ছিন্নমস্তা মন্দির, যেটা কিন্তু ভিতরে ভিডিও অ্যালাউ নেই, তাই জন্য কিন্তু আমরা এটা বাইরে থেকেই দেখিয়ে দিচ্ছি। আর যাই এর ভিতরে একটু ঘুরে আসি, তোমাদের সঙ্গে এটা শেয়ার করতে পারবো না, কারণ এর ভিতরে একদমই ফোন অ্যালাউ করে না। এইরকম যাওয়ার পথেই কিন্তু পড়ে গেছে আমাদের নন্দলাল মন্দির, যেটা কিন্তু আমরা লাভছি না, এখান থেকে এটা পুরোটা দেখা যাচ্ছে। প্রচুর মন্দির আছে আশেপাশে, সব কটা কভার করার সময় আমাদের কাছে নেই, যেহেতু আমাদের কাছে সময় খুব কম, তাই আমরা এখন আবারও চলে যাচ্ছি আমাদের নেক্সট দেখা যাক কি আছে এইটার ভিতরে। এখানে আছে এই 4টে মন্দির, রাধা মাধব, কালাচাঁদ। তো চলো ভিতরের দিকে যাই। আর মন্দিরের ভিতরটা কিন্তু খুব সুন্দর করে এরকম সাজানো গোছানো আছে, দেখো খুবই সুন্দর। আর এই যে আছে মন্দিরগুলো এইদিকে, হাট যেটা বসে শনি রবিবার করে। এই যে এখন কিন্তু এর ভিতরে কিছুই নেই, এরকম সুন্দর একটা বেশ জায়গা। কিছুটা সময় তোমরা চাইলে কিন্তু তোমাদের হাতে সময় থাকলে তোমরা কিন্তু এখানে কিছুটা সময় কাটাতে পারো। সুন্দর একটা নিরিবিলি একটা জায়গা। এখন কিছু নেই, শনি রবিবার বেশ জমজমাট থাকে, বেশ হাট বসে, তাই আমরা আর এখানে আর ঢুকলাম না, এখান থেকে জাস্ট দেখে নিলাম। এখন যাব আবার সামনের দিকে। ধারে কি সুন্দর দেখো, এই লাল মাটি দিয়েই কিন্তু এখানে জিনিস বানানো হয়। দেখো এখানে এই যে দেখো পুরো লাল মাটি, একদম সুন্দর বেশ। মানে আমাদের ওখানে একরকম মাটি দেখে অভ্যস্ত, হঠাৎ করে যখন এরকম একটা লাল মাটি দেখছি না সব জায়গায়, বেশ ভালো লাগছে দেখতে। ফাইনালি আমাদের টোটো কিন্তু এখন প্ল্যাটফর্মের বাইরে এসে লাভিয়ে দিয়েছে। আর এখন বাজে ঘড়িতে 2:30, আর আমাদের ট্রেন আছে 3:30। তাই এখন বাইরে থেকে একটু চাটা খেয়ে নেবো। খেয়ে নিয়ে কিন্তু আমরা যে গাড়িতে এসেছিলাম 12885 আরণ্যক এক্সপ্রেস, যেটা ICF থেকে LHB হয়েছে, আজকেরই নতুন ট্রেনটা চালু হয়েছে, সেই ট্রেনেই কিন্তু আমরা আবার ফিরবো। তো এখন ট্রেন আসতে দেরি আছে প্রায় ঘন্টাখানেক, তাই একটু বাইরে থেকে একটু কিছু খেয়ে নিই, খিদেও পেয়ে গেছে। তো চলো ট্রেনে উঠে আবারও দেখা হচ্ছে। আর এবারে ট্রেনটা যাওয়ার সময় তো দেখিয়েছি, সব নতুন চকচকে পরিষ্কার,
এবার যাওয়ার সময় আসার সময় দেখিয়েছিলাম, আর যাওয়ার সময় দেখো ট্রেনের অবস্থাটা ঠিক কীরকম হয়েছে। 12885 আরণ্যক এক্সপ্রেস যেই ট্রেনটাতে আমরা এসেছিলাম সেটাতেই এখন কিন্তু আবার আমরা ফিরবো। তো চলো ট্রেনে ওঠা যাক। হ্যাঁ, এখন আমরা উঠে গেলাম বিষ্ণুপুর থেকে ট্রেনে, যে ট্রেনে আমরা এসেছিলাম সেই ট্রেনেই কিন্তু আমরা আবার ফিরে যাব। তো চলো, এখন কিন্তু দেখো সিট পুরো ফাঁকা, জানি না ভর্তি হবে না, ট্রেন আর ভর্তি হবে আদৌ, পুরো ফাঁকা। তো চলো যাই আমরা আমাদের সিট নাম্বারের দিকে। একদিনের ট্রেনের অবস্থা দেখো। আর এখন কিন্তু বিষ্ণুপুর প্ল্যাটফর্ম থেকে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, আর ঘড়িতে বাজে এখন 4:38। ট্রেন কিন্তু প্রায় 1.5 ঘন্টা লেট ছিল, জানি না এখন সাঁতরাগাছি কখন পৌঁছাবে। তো দেখাচ্ছে 8:30, মনে তো হয় না 8:30 পর্যন্ত, 8:30টার মধ্যে পৌঁছাবে, মনে হয় আরও বেশি লেট হবে। তো দেখা যাক কখন পৌঁছায়। তো যাওয়ার সময় তো বাথরুমটা দেখালাম, পুরো নিট অ্যান্ড ক্লিন, যেহেতু নতুন বলে। আর এখন একটু বাথরুমটা তোমাদেরকে দেখিয়ে নিই। তো সেরকম কিছু এখনও নোংরা হয়নি, এই যে এখনো কিন্তু বেশ পরিষ্কারই আছে। দেখা জানি না পরবর্তীকালে কী হবে। বাথরুমটা কিন্তু এখনও যেমনই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল ঠিক তেমন পরিষ্কার পরিচ্ছন্ন আছে। যেহেতু ফার্স্ট দিন আর বেশিক্ষণে জার্নি নয়, ওই জন্য কিন্তু বেশ পরিষ্কার পরিষ্কার। রাতের ট্রেনটা অ্যাকচুয়ালি বেশি নোংরা হয়, এইটা 2 দিন পর আর এরকম থাকবে না, এটা শিওর। যেহেতু আছে নতুন, এই অবস্থা, মানুষই নোংরা, ঠিক আছে। যথেষ্ট নতুন ট্রেন, তাও পরিষ্কার করে দিচ্ছে, পরিষেবা কিন্তু খুবই ভালো। এখন ঘড়িতে বাজে 8:27, আর এখনও কিন্তু সাঁতরাগাছি ট্রেন পৌঁছায়নি, যেখানে আমাদের 7:07 আমাদের সাঁতরাগাছি পৌঁছানোর সময় দেওয়া ছিল, সেটা অলরেডি এখন 8:30 বাজে, 1.5 ঘন্টা লেট। এখনও ট্রেন চলেই যাচ্ছে, এখানে ট্রেন দাঁড়িয়ে যাচ্ছে, জানি না কখন পৌঁছাবে। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আরও নতুন নতুন জার্নি